বা লার্নিং ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মেনলি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে টপিক। আমি পরে আসছি, টপিক অটোমেটিক্যালি তোমরা নিজেরাই বুঝতে পারবে। যে ক্লাসের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি বা যে ক্লাসের জন্য বা যাদের জন্য ক্লাসটি, সেটা হচ্ছে মেনলি ক্লাস 10 ছেলেদের জন্য, এবং তার সাথে সাথে ক্লাস 12-এরও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। তো তাহলে বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা শুধুমাত্র ক্লাস 10 স্টুডেন্টদের জন্য নয়, তার সাথে সাথে 10 এবং 12 মানে দুটো ক্লাসের জন্যই একটা টপিক, কমন টপিক, যেটা দুটো ক্লাসের ছেলেদেরই উপকারে লাগবে। তো বিষয়টা হচ্ছে, আমরা যে টপিকটা আসবো সেই টপিকটা আমরা পরে আসবো। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা যে আমি কী টপিকের কথা বলতে চাইছি বা কোন টপিকটা আমি পড়াতে চলেছি। আমি লিখে দেবো, অবশ্যই আমি লিখে দেবো, কিন্তু তার আগে তোমরা একটু নিজেরা ভাবো যে আমি কি বলতে চাইছি। আচ্ছা, চলো আমরা একটু গল্প দিয়ে শুরু করি আর কি। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি ঘুরতে সবাই ভালোবাসি, কম বেশি সকলেই ভালোবাসি, সেটা পাহাড় হোক, বন হোক, হ্যাঁ, বা কোনো আহ, উম, উদ্যান হোক, বা কোনো বটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা, যেখানে খুশি। মানে আমরা ন্যাচারাল পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কমই আছে, তাই তো? পছন্দ করো তো ঘুরতে? অবশ্যই, আমিও পছন্দ করি। তাহলে ঘোরা, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য নিজের চোখে উপভোগ করা, তার তুল্য কিন্তু আনন্দ আর হয় না। তো চলো আমরা কিছু জায়গা থেকে ঘুরে আসি আজকে। তো ঘোরাটা শুরু করি আমরা প্রথম থেকে। আমরা সবাই জানি মোটামুটি এই সপ্তাহের মধ্যেই আমাদের কি হয়েছে, এই সপ্তাহ না বলে গত সপ্তাহ বলাটাই উচিত, কারণ আমরা যখন ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে, যেটা সুপার সাইক্লোন আমফান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে। তো তার ফলে কিন্তু আমাদের সবথেকে যে জায়গাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চল, সাগর দিঘি, বা এই সমস্ত জায়গাগুলো, বা 24 পরগনার দিকের জায়গাগুলো, তো সাগর দ্বীপ। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো যদি আমি গিয়ে দেখে থাকবো বা যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাই না? সেখানে আমরা যদি সুন্দরবনে বেড়াতে যাই, সুন্দরবনে বেড়াতে গেলে দেখো, তুমি নিজে ভেবে দেখো, চোখটা একটু বন্ধ করে ভাবো যে কী কী জিনিস থাকে সেখানে। না, প্রথমতই সুন্দরবনের কথা মাথায় আসলে যেটা আসে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, বা শ্বাসমূলযুক্ত উদ্ভিদ, ঠেসমূলযুক্ত উদ্ভিদ, জরায়ুজ অঙ্কুরোদ্গম, এই সমস্ত গাছেদের কথা আমরা দেখতে পাই, বা গাছেদের কথা আমাদের, বা গাছেদের ছবি আমরা চোখ বন্ধ করে দেখতে পাই। আর কি দেখতে পাই না, সেখানে যেহেতু বেশিরভাগ জায়গাটাই জলাভূমি, তাহলে সেখানে কি থাকে? কচ্ছপ, কুমির, বিভিন্ন ধরনের কাঁকড়া, বিভিন্ন ধরনের জলজ প্রাণী। এছাড়া আর কি থাকে? দ্য গ্রেট ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে সেখানে ভারতীয় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো জলজ বা উদ্ভিদ এবং প্রাণীও লক্ষ্য করা যায়। তাহলে দেখো, এটা হচ্ছে সুন্দরবনে যে তুমি কিছু উদ্ভিদ দেখলে, কিছু প্রাণী দেখলে। আচ্ছা চলো, সুন্দরবন ছেড়ে দাও এবার। সুন্দরবন ছেড়ে দিয়ে আমরা একটু অন্য দিকে যাই। চলো আমাদের একটু মরুভূমির দিকে আমরা আগাই। তাহলে আমরা সুন্দরবন ছেড়ে মরুভূমির দিকে যাচ্ছি। মরুভূমিতে গেলাম, গিয়ে আমি কি দেখতে পাচ্ছি? শুধু একদিকে বালি আর বালি। আর কি আছে না, বালির মধ্যে গাছপালা তো দেখতেই পাওয়া যাচ্ছে না। যদিও দেখতে পাওয়া যায়, কি গাছ দেখবো আমরা? কি গাছ দেখবো? ঠিক বলেছ, কাঁটা জাতীয় গাছগুলো। তাহলে কাঁটা জাতীয় বা ঝোপঝাড় জাতীয় গাছ, যেমন হচ্ছে ক্যাকটাস, ফণিমনসা, আর কি না, আর হচ্ছে সাগুয়ারো, এই সমস্ত ছোটোখাটো বা গুল্ম জাতীয় খেজুর, কাঁটা ঝোপঝাড় জাতীয় গাছগুলো বেশি দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায়? বিভিন্ন ধরনের প্রাণীদেরও কিন্তু লক্ষ্য করা যায়। কীরকম প্রাণী না, আমার এখানে যেরকম প্রাণী আছে তা না। তাহলে কী কী প্রাণী দেখতে পাওয়া যায় না, বিভিন্ন প্রাণীদের মধ্যে আছে হচ্ছে তোমার, তুমি মনে করো যে বিভিন্ন গিরগিটি বা সরীসৃপ জাতীয় প্রাণীগুলো যারা বালির নিচে অবস্থান করছে। মোলক বলে একটা প্রাণী আছে যাদের দেহটা ব্লটিং পেপারের মতো, কোনো জায়গায় জল পেলে তাদের দেহ থেকে, দেহের চামড়া দিয়ে কী হয়, জলটাকে শুষে নেয়। আর কি পাবে তুমি? আর যেটা পাবে সেটা হচ্ছে র্যাটেল স্নেক, যার লেজের দিকে কি আছে, ঝুমঝুমির মতো লাগানো থাকে, যারা চললে একটা আওয়াজ হয়, র্যাটেল স্নেক। আর কি দেখতে পাবে? মরুভূমির জাহাজ, যেটাকে বলা হয় উট। এছাড়াও বহু ধরনের বিষাক্ত সাপগুলো কিন্তু দেখতে পাওয়া যায়।
তাহলে এখানে দেখো, তাহলে যেটা সুন্দরবন অঞ্চলে দেখলে সেই ধরনের উদ্ভিদ ও প্রাণী কিন্তু মরুভূমিতে আমরা দেখতে পেলাম না, তাই তো? তাহলে টোটালি একটা আলাদা। আবার তুমি মরুভূমি ছেড়ে চলো আমরা এবার একটু পার্বত্য অঞ্চলের দিকে, একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। তাহলে কি দেখতে পাবো সেখানে? চলো দার্জিলিংয়ে আমরা গেলাম। দার্জিলিংয়ে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? তার সেখানে প্রধানত শীত প্রধান এলাকা। তাহলে সেখানে মেনলি যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, কনিফার জাতীয় উদ্ভিদ, পাইন, ফার্ন, সাইকাস, এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছি, রডোডেন্ড্রন। দেখো এই গাছগুলো কিন্তু ওখানে পাওয়া যায়, ওক, সিলভার ওক, চা, যেটা কিন্তু আগের দুটো পরিবেশে কিন্তু আগের দুটো জায়গায় আমরা পাইনি। এইগুলো তো গেল উদ্ভিদের ক্ষেত্রে। এছাড়াও আরো অনেক উদ্ভিদ রয়েছে, আমি দু একটা করে নাম বললাম। এছাড়া প্রাণীদের মধ্যে কি দেখতে পাবো না, রেড পান্ডা দেখতে পেতে পারি, যেটা খুব মানে বিপন্ন একটা প্রাণী, রেড পান্ডা আছে। আর আর কি আছে? চিতা আছে, বিভিন্ন ধরনের কুকুর, বড় বড় লোমওয়ালা কুকুর আছে। তাহলে দেখো এখানে কিন্তু আরেক ধরনের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাচ্ছি। এবার চলে আসি আমার নিজের জায়গায়। আমার নিজের জায়গায় যখন আসছে আমি কি দেখতে পাচ্ছি না, তোমার বাড়ির আশেপাশে দেখো তুমি কি দেখতে পাচ্ছ, আম, জাম, কাঁঠাল, লিচু, বট, এই সমস্ত গাছ দেখতে পাচ্ছ, গরু, ছাগল, ঠিক আছে, তারপরে হচ্ছে হাঁস, মুরগি, এই সমস্ত পশু পাখি আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা একটু জলের দিকে যাই বা একটা পুকুরের মধ্যে নামি, তাহলে পুকুরের যদি একটা জায়গায় দেখি তাহলে সেখানে কি পাচ্ছি না, পুকুরের জলের মধ্যে বিভিন্ন জলজ উদ্ভিদ, যেমন শ্যাওলা তো প্রথমেই আমরা দেখতে পাই, এছাড়া কচুরিপানা, টোপাপানা, এই সমস্তগুলো দেখতে পাই, বা বিভিন্ন জলজ উদ্ভিদ যেমন হচ্ছে পানমরিচ, প্ল্যাংটন, এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়। আর কি না, আর হচ্ছে প্রাণীদের মধ্যে কি দেখতে পাচ্ছি, জলজ প্রাণী, পোকামাকড় কিছু থাকে, অবভিয়াসলি মাছ থাকে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে দেখো মোরাল অফ দ্য স্টোরি আমি কি বলতে চাইলাম, আমরা এতগুলো জায়গা থেকে ঘুরলাম। কোথায় কোথায় ঘুরেছি? এক হচ্ছে সুন্দরবন অঞ্চল, দুই হচ্ছে মরু অঞ্চল, তিন নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চল, চার নম্বর হচ্ছে আমি যে পরিবেশে বাস করি বা তুমি যে পরিবেশে বাস করছো সেই পরিবেশ এবং জলের পরিবেশ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কোনো জায়গায় কিন্তু একই ধরনের উদ্ভিদ বা প্রাণী পাওয়া যাচ্ছে না। তাহলে আমি পাঁচটা পরিবেশের কথা বলেছি, পাঁচটা জায়গার কথা বলেছি, পাঁচটা জায়গায় পাঁচ রকমের বা বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে। বা কি এক কথা বলতে পারি, জীবেদের মধ্যে, তাহলে সবাই তো জীব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, তাই এই জীবেদের মধ্যে একটা তারতম্য বা বিভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করছে, এবং তাদের মধ্যে যে তারতম্য, এই তারতম্যগুলো আমরা কিন্তু সুস্পষ্টভাবে বা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে জীবেদের মধ্যে, পরিবেশ ভেদে জীবেদের মধ্যে এই যে তারতম্য বা বিভিন্নতা বা পার্থক্য, এটাকে কি বলে বলো? ঠিক বলেছ, জীব বৈচিত্র্য। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কি পড়তে চলেছি, আমরা যে টপিকটা পড়তে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 5D টপিকটা, এবং ক্লাস চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5। তাহলে আমি লিখে নিই কাদের কি আছে। ক্লাস 10 যদি বলি, ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5, আর টপিক হচ্ছে 5D। এটা হচ্ছে ক্লাস 10 এর জন্য। আর ক্লাস 12 এর জন্য যদি বলি সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 15, 15 নম্বর চ্যাপ্টারটা। তাহলে ক্লাস 10 এর হচ্ছে 5D, এবং ক্লাস 12 এর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 15, যেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। তাহলে কি লিখলাম? জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। তাহলে এটাকে ইংলিশ হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। তাহলে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের পড়ার টপিকটা আমরা গেলাম কি, জীবেদের মধ্যে বিভিন্ন পরিবেশ ভেদে জীবেদের মধ্যে যে তারতম্য বা বিভিন্নতা বা পার্থক্য, এটাকে এক কথায় বলা হচ্ছে জীব বৈচিত্র্য। আমরা যদি বায়োডাইভার্সিটি শব্দটাকে ভাঙি, তাহলে বায়োডাইভার্সিটি শব্দটা ভাঙলে কি পাচ্ছি দেখো, ডাইভার্সিটি। তাহলে এখানে দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে কি না, একটা টার্ম হচ্ছে দেখো বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব। বায়ো শব্দের অর্থ হচ্ছে কি না, বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব।
আর ডাইভার্সিটি, ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বিভিন্নতা, বিভিন্নতা। তাহলে জীবেদের বিভিন্ন পরিবেশ ভেদে জীবেদের মধ্যে যে বিভিন্নতা, সেই বিভিন্নতাকে বলা হচ্ছে কি বায়ো ডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এবার যদি আমি বলি তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, আর আমাকে ডিটেলসে কিছু বলার দরকার নেই, আমি ডেফিনেশনে পড়ে আসছি, সংজ্ঞায় পড়ে আসছি। প্রথমেই যদি বলি ফাদার অফ বায়োডাইভার্সিটি কাকে বলা হয় বা জীব বৈচিত্র্যের জনককে, ভালো কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি বললাম, ফাদার অফ বায়োডাইভার্সিটি, ফাদার, ফাদার অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের জনককে। তাহলে জীব বৈচিত্র্যের জনক হচ্ছে ই ডাব্লিউ ও সরি ই ও উইলসন, WILSONN, WEO উইলসন, ইনি হচ্ছেন বায়োডাইভার্সিটির জনক। তো গেল তাহলে প্রথম কোশ্চেন, বায়োডাইভার্সিটি বা এই যে জীব বৈচিত্র্য যে ধারণা, এই জীব বৈচিত্র্যের জনক হচ্ছেন উইলসন। এবার যদি বলি যে জীব বৈচিত্র্য সম্পর্কে সব থেকে প্রথম তথ্য কে দিয়েছিলেন, তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণাটা বা জীব বৈচিত্র্য সম্পর্কে তথ্য এবং তার ব্যাখ্যা সেগুলো কারা করেছিলেন। তাহলে আমরা যদি চলে আসি যে জীব বৈচিত্র্য সম্পর্কে প্রথম ধারণা দেন বা ব্যাখ্যা করেন, জীব বৈচিত্র্য সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন, লিখে নিই, জীব বৈচিত্র্য সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন কে না দুজন বিজ্ঞানী। কারা? নর্স, নর্স, আগে বাংলাটা লিখছি পরে ইংলিশটা লিখছি, নর্স, আচ্ছা এখানেই লিখে দিই, NORSE, নর্স, এবং ম্যাকমানুস, ম্যাকমানুস, MACMANUSH, ম্যাকমানুস, MACMANUS, সরি SH টা হবে না, S, ম্যাকমানুস। এবং কত 1980, ইন দ্য ইয়ার অফ 1980, মানে 1980 সালে জীব বৈচিত্র্য সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন নর্স এবং ম্যাকমানুস। আচ্ছা ম্যাকমানুস, ম্যাকমানুস, ম্যাকমানুস। তাহলে এবার যদি বলি যে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম জীব বৈচিত্র্য সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন হচ্ছে নর্স ম্যাকমানুস। এবার যদি বলি যে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তাহলে আমরা চলে আসি জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার এবং ব্যাখ্যা। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন এবং ব্যাখ্যা করেন, জীব বৈচিত্র্য শব্দটাকে ব্যাখ্যা করেছিলেন। ব্যাখ্যা করেন কে না, এটা শর্ট কোশ্চেন পড়ে ক্লাস 10 এর শর্ট কোশ্চেন, যে জীব বৈচিত্র্য শব্দটির জনককে এখানেই বলা হয়, জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন, সেটা হচ্ছে তোমার WG রোজেন, WG রোজেন। কত সালে? 1985, 1985 সালে, 1985 সালে তিনি প্রথম এই জীব বৈচিত্র্য শব্দটিকে ব্যবহার করেছিলেন। তো এই হচ্ছে না জীব বৈচিত্র্য দেখে থাকা তিনটা কোশ্চেন। প্রথম বললাম কি জীব বৈচিত্র্যের জনক হচ্ছে উইলসন, জীব বৈচিত্র্য সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেছিলেন নর্স এবং ম্যাকমানুস ইন দ্য ইয়ার অফ 1980, and the term biodiversity was first coined by, that is the জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন কে ওয়াল্টার রোজেন ইন দ্য ইয়ার অফ 1985। এবং এই লাস্ট কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেন পড়ে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই গেল জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য শব্দটির আক্ষরিক অর্থ কি? জৈব বৈচিত্র্য বা জীবেদের মধ্যে বিভিন্নতা। তাহলে জীব বা জৈব, তাহলে জীবেদের মধ্যে বিভিন্নতা বা জৈব বৈচিত্র্যকে কি বলা হচ্ছে কি জীব বৈচিত্র্য। তো চলো আমরা সংজ্ঞাগুলো দেখে নিই যে সংজ্ঞা কি কি হতে পারে বা কিরকম ভাবে সংজ্ঞাগুলো লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারো। তো চলো দেখা যাক সংজ্ঞাগুলো কি আছে, লেটস গো। তো দেখো আমরা সংজ্ঞাতে চলে এসেছি, আমাদের ডেফিনেশন যেটা আমি এখানে দুটো ডেফিনেশন লিখেছি। ফার্স্ট যেটা ডেফিনেশন আছে দেখো,
বা সংজ্ঞা যেটা বলছে যে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে অথবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। একদম যদি সরল ভাষায় বা একদম যদি সহজে আমরা জীববৈচিত্র্যের সংজ্ঞা বলি, সেটা হচ্ছে কি না বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে। তাহলে বাস্তুতন্ত্র মানে কি, যে জায়গায় জীব বসবাস করছে বা সেই এলাকাটাকে। তাহলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে হতে পারে, বিভিন্ন প্রকার পরিবেশে হতে পারে, অথবা বিভিন্ন বাসস্থলে হতে পারে। তাহলে এই সমস্ত জায়গাগুলোয় জীবের মধ্যে যে তারতম্য বা পার্থক্য বা বিভিন্নতা, সেটাকে এক কথা জীববৈচিত্র্য বলছে। তাহলে এই সংজ্ঞাটা তুমি লিখতে পারো, ভালো সংজ্ঞা, এইভাবে তুমি লেখা যেতে পারে। আরেকভাবে লেখা যায়, যেটা হচ্ছে যে আরেকটা সংজ্ঞা আমি লিখেছি, দেখো কি বলছে, স্থলভূমি, সমুদ্র বা অন্য জলভূমি বা অন্য কোনো বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে। তাহলে কোথায় কোথায় বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের কথা বলছে, স্থলভূমি হতে পারে, সমুদ্র হতে পারে, অথবা অন্য কোনো জলভূমি, সেটা পুকুর হতে পারে, ঝিল হতে পারে, খাল হতে পারে, বিভিন্ন জলাশয় হতে পারে। তাহলে অন্য জলভূমি অথবা অন্য কোনো বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে। তাহলে অন্য কোনো বাস্তুতন্ত্র হতে পারে মরুভূমির বাস্তুতন্ত্র, পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র, বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, তাহলে প্রজাতিগত পার্থক্য হতে পারে, আন্তঃপ্রজাতিগত পার্থক্য হতে পারে, এবং বাস্তুতন্ত্রগত বা বাস্তুতান্ত্রিক যে বিভিন্ন পার্থক্যগুলো প্রকাশ পায় বা বিভিন্নতা প্রকাশ পায়, তাকে এক কথায় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলছে। তাহলে প্রথম সংজ্ঞাটা যেমন শর্টে বলা হয়েছে, পরের সংজ্ঞাটা একটু ডিটেলসে বলা হয়েছে। তো সেটা হচ্ছে যে ক্লাস 12 এর ছেলেরা অবভিয়াসলি এই সংখ্যাটাই লিখবে, ক্লাস 12। এবার ক্লাস 10 এর ছেলেরা দুটোর মধ্যে যে কোনো কিছু লিখতে পারো। লাস্ট যেটা সংজ্ঞা বলা হলো, সেই সংজ্ঞাটায় দেখো কোথায় দেওয়া হয়েছিল, এই সংজ্ঞাটা দেওয়া হয়েছিল, দেখো আমি নিচে লিখে দিয়েছি, অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। জীববৈচিত্র্য সংক্রান্ত যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন হয় কত, ইন দ্য ইয়ার অফ 1992, 1992 খ্রিস্টাব্দে। কোথায় না, ব্রাজিলের একটা শহর যেটা হচ্ছে রিও ডি জেনেরিও। তাহলে রিও ডি জেনেরিও শহরে যে জীববৈচিত্র্য সম্পর্কে বা জীববৈচিত্র্য সম্পর্কিত যে সম্মেলন হয়, যেটাকে বলা হয় কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেই সম্মেলনে বিভিন্ন বিজ্ঞানীদের মস্তিষ্ক প্রসূত একটা সংজ্ঞা, যেটা হচ্ছে 2 নম্বর সংজ্ঞাটা। তো এই হচ্ছে জীববৈচিত্র্যের দুটো সংজ্ঞা। তো এই দুটো সংজ্ঞার মধ্যে ক্লাস 10 এর ছেলেরা যে কোনো দুটো লিখতে পারো, 11 এর 12 এর ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সেকেন্ড সংজ্ঞাটা ইউজ করার চেষ্টা করবে। তো এটা হলো ডেফিনেশন। এবার আমরা চলে আসি যে কিন্তু তথ্য। পৃথিবীতে দেখো আমরা যখনই কি কটা জীবকে আমরা চিনি, হাতে গোনা কয়েকটি জীবকে বা উদ্ভিদ বা প্রাণীকে আমরা চিনি, কিন্তু বেশিরভাগটাই আমাদের অজানা। তাহলে মোটামুটি একটা যদি আনুমানিক একটা ধারণা নেওয়া যায় যে আমাদের গোটা পৃথিবী জুড়ে মানে এখনো পর্যন্ত যেগুলো আবিষ্কৃত হয়েছে, তাদের প্রজাতির সংখ্যা বা প্রজাতিগত সংখ্যাটা কত, সেটা যদি একটু দেখি। তো চলো আমরা একটু তাহলে তথ্য দেখে নিই, যে এই তথ্যের মধ্যে আমার কি কি আছে বা কোন কোন জীববৈচিত্র্য কতগুলো আছে, অ্যাপ্রক্স একটা হিসাব, আনুমানিক একটা হিসাব। ঠিক আছে, তুমি যদি অন্য কোথাও আবার দেখো, আমি যে তথ্য দেবো তার সঙ্গে নাও মিলতে পারে, কম বেশি হতেই পারে। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্স হিসাব। আমি আবারও বলছি, এই অ্যাপ্রক্স বা একটা আনুমানিক হিসাব আমি তোমাদের দেখাই যে কতগুলো প্রজাতি আছে, কারণ প্রতিনিয়ত আমাদের কি হচ্ছে, সায়েন্স চেঞ্জ হচ্ছে বা প্রজাতির সংখ্যা বাড়ছে বা অনেক প্রজাতি অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রজাতির সংখ্যাটা কিন্তু চেঞ্জেবল। তো আমি একটা মোটামুটি একটা হিসাব বা তথ্য তোমাদের দিই। তো চলো আমরা তথ্যটা একটু দেখে নিই। তো আমরা তাহলে দেখে নিই যে মোটামুটি একটা তথ্য আমরা নেওয়ার চেষ্টা করি যে কতগুলো গোটা পৃথিবী ব্যাপী কতগুলো প্রজাতি, কতগুলো বা কি আছে। তো প্রথমেই আমরা যেটা চলে আসব, সেটা হচ্ছে আমাদের প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে পতঙ্গ। এবং পাশে দেখো গ্রাফটা দেওয়া রয়েছে, এই গ্রাফে তোমরা দেখতে পারো যে কোথায় কতগুলো দেখা হচ্ছে, বিভিন্ন কালার দিয়ে এখানে বোঝানো হচ্ছে। এবার দেখো প্রথমেই যেটা আছে পতঙ্গ। পতঙ্গ কতগুলো আছে না, পতঙ্গ আছে যেটা, পতঙ্গ আছে হচ্ছে প্রায় 2,90,000 প্রজাতি হিসেব কিন্তু আমি বলছি, প্রত্যেকটারই প্রজাতির হিসেব বলবো। তাহলে পতঙ্গ আছে, আমরা যদি দেখি, সরি 2,90,000 না, একটু ভুল বললাম, সেটা হচ্ছে 9 লক্ষ প্রজাতির পতঙ্গ রয়েছে। মানে গোটা পৃথিবীব্যাপী আনুমানিক প্রায় 9 লক্ষ প্রজাতির তোমার পতঙ্গ আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টে তোমরা দেখো উদ্ভিদ আছে। উদ্ভিদ যদি দেখি, উদ্ভিদ হচ্ছে প্রায় 2,40,000 প্রজাতি। 2,40,000 প্রজাতির উদ্ভিদ পাবো আমরা। আর কি পাবো, আর যেটা আমরা পাবো সেটা হচ্ছে ছত্রাক।
ছত্রাক আছে বা যেটাকে ফাঞ্জি বলা হচ্ছে, ছত্রাক প্রায় 65,665 মতো, 65,665 মতো তোমার প্রজাতির ছত্রাক ও ফাঞ্জি পাচ্ছি। আর কি পাচ্ছি না, আর যেটা পাচ্ছি ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া। আর্কিয়া তোমার কত পাবো, প্রায় তোমার ধরতে পারো এটাকে প্রায় 5,000 প্রজাতির তুমি কিন্তু এরকম ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া পাবে। আর কি পাবে, প্রোটিস্টা পাবে। প্রোটিস্টা যেটা মনে রাখার পর ছিল, প্রোটিস্টা, প্রোটিস্টা প্রোটিস্টা প্রায় তোমার সংখ্যাটা খুব একটা কম নয়, এর সংখ্যাটা আমরা যদি দেখি প্রায় 56,000 প্রজাতির মতো আছে, 56,000 প্রজাতির মতো আছে, 56,000 প্রজাতি প্রোটিস্টা আছে। আর কি আছে, প্রাণী প্রজাতি যদি দেখি, প্রাণী প্রজাতি হচ্ছে, প্রাণী প্রজাতি 2,80,000 প্রাণী প্রজাতি রয়েছে। তাহলে দেখো মোটামুটি একটা তথ্য, এবং তোমরা গ্রাফে দেখে নিতে পারছো যে কতগুলো কি আছে। তাহলে পতঙ্গ বলেছি প্রায় 9 লক্ষ প্রজাতির পতঙ্গ, উদ্ভিদ হলে প্রায় 2,40,000 প্রজাতি, সরি 2,40,000 প্রজাতির হচ্ছে তোমার কি আছে না উদ্ভিদ আছে। ছত্রাকের মধ্যে রয়েছে 65,665 প্রজাতি, ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো হচ্ছে প্রায় 5,000 প্রজাতি, প্রোটিস্টা আছে 56,000 প্রজাতি, প্রাণী আছে 2,80,000 প্রজাতি। তাহলে মোটামুটি দেখো এটা একটা ওভারঅল একটা আনুমানিক বা মোটামুটি একটা অ্যাপ্রক্স ধারণা দেওয়া গেল যে এতগুলো প্রজাতি আছে, এটা কম বেশি হতেই পারে। তো মোটামুটি দেখতে পেলে এবং গ্রাফিক্যালি তোমরা বিষয়টাকে দেখে নিলে যে কোথায় কতগুলো আছে। তো এরপরে আমরা চলে আসি যে জীববৈচিত্র্য কয়েকটা উদাহরণ বা তাদের সাব টাইপসগুলো। তো চলো সাব টাইপসগুলো আমরা দেখে নিই। তো দেখো আমরা আমাদের যে টপিকটা বলছিলাম সেটা জীববৈচিত্র্য কিভাবে প্রকাশ পায়। তাহলে জীববৈচিত্র্য কি মোটামুটি আমাদের ধারণা তৈরি হয়েছে এতক্ষণের মধ্যে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই বা কোনো প্রশ্ন নেই যে জীববৈচিত্র্য কি। এবার যেটা প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য কিভাবে তৈরি হয়, বিভিন্ন পরিবেশে যে পার্থক্যটা, এই পার্থক্যটা কেন হয় বা কিভাবে হচ্ছে, তার একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো। সেই বিষয়টা প্রথমেই দেখো আমি 5টা পয়েন্ট এখানে লিখেছি। 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট কি বলা হয়েছে যে কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের আকৃতি এবং গঠনভঙ্গির পার্থক্য। তাহলে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র, ধরো মনে করো তুমি যে পরিবেশে বাস করছো, তাহলে সেখানে কি আছে, একই প্রজাতির বিভিন্ন সদস্য আছে। যদি আমরা মানুষটাই ধরি, আমরা যদি মানুষ ধরি তাহলে সব মানুষের গঠনভঙ্গি বা আকৃতিগত পার্থক্য থাকবেই, বা সবাই একই রকম হয় না। তাহলে তাদের থেকেই তো জীববৈচিত্র্য। আবার মনে করো একটা আম গাছ, তোমার একটা আমের বাগান আছে, সেই বাগানের মধ্যে অসংখ্য আম গাছ রয়েছে, 20টা কি 25টা আম গাছ রয়েছে। তাহলে তাহলে আম গাছ হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতি, তাহলে এই প্রজাতির 20-25টা আম গাছ কিন্তু একই রকম হবে না, বা সব গাছে একই ধরনের আম হবে না, বা প্রত্যেকটা গাছের দৈর্ঘ্য বা প্রস্থ সব কিন্তু একই রকম হবে না। তাহলে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র কিন্তু একই প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য, এইটাই তৈরি করে দিচ্ছে কি জীব বৈচিত্র্য। তাহলে এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে, জনন সম্পন্ন করার জন্য জীবের মধ্যে বিভিন্ন পদ্ধতির আশ্রয়। অলরেডি তোমরা সেকেন্ড চ্যাপ্টারে জনন পড়ে ফেলেছো। তাহলে বিভিন্ন জীবেদের মধ্যে জনন সম্পন্ন করার জন্য কি হয়, সবাই কিন্তু একই পদ্ধতিতে জনন সম্পন্ন করে না। কেউ অযৌন জনন, কেউ যৌন জনন, কেউ অঙ্গজ জনন, কারো কারো আবার অপুংজনী, কারো কারো তোমার অনুবিস্তারণ। তাহলে বিভিন্নভাবে কিন্তু জননগুলো সম্পন্ন হয়। তাহলে বিভিন্ন পদ্ধতি কিন্তু এরা গ্রহণ করে। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু একই রকমের তোমার পদ্ধতি থাকে না। তাহলে জীববৈচিত্র্য এখানে আরেকটা তৈরি হয়ে গেল। 3 নম্বর কি বলা হচ্ছে, কোনো বাগানের বিভিন্ন রঙের ফুলের বৈচিত্র্য। তাহলে একটা বাগান তৈরি করলে একই ধরনের ফুল বিভিন্ন কালারের হতে পারে, বিভিন্ন গঠন হতে পারে, ঠিক আছে। তাহলে গাঁদা ফুল অনেক রকমের গাঁদা ফুল হয়, ডালিয়া অনেক রকমের ডালিয়া হয়, তাই তো, জবা ফুল অনেক রকমের জবা ফুল হয়। তাহলে একটা নির্দিষ্ট বাগানে বিভিন্ন ধরনের ফুলের যে পার্থক্য, দ্যাট ইজ দ্য জীববৈচিত্র্য। বা তুমি একটা বাগানের মধ্যে গাঁদা ফুল, জবা ফুল, ঠিক আছে, বেল ফুল, বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছো, তাহলে তাদের মধ্যে যে পার্থক্য সেটাই তো জীববৈচিত্র্য। তাহলে সেভাবে তৈরি হতে পারে। আর কি, প্রবাল দ্বীপে বিভিন্ন প্রবাল, তাহলে প্রবাল দ্বীপে একই রকমের প্রবাল আমরা পাই না, তাহলে বিভিন্ন ধরনের প্রবালের পার্থক্য। আর কি না, বনভূমির বিভিন্ন উদ্ভিদ, তাহলে একটা বনের মধ্যে একটা নির্দিষ্ট উদ্ভিদ থাকে না, বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে। তাহলে বনভূমির বিভিন্ন উদ্ভিদের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে তোমার
জীব বৈচিত্র্য। তাহলে মোটামুটি দেখো আমি জীব বৈচিত্র্য কিভাবে প্রকাশ পায় সেটাকে পাঁচটা উদাহরণ দিয়ে মোটামুটি বোঝালাম। তো এই জায়গাটা লিখে রাখবে, কারণ এইটা তোমরা বইয়ের মধ্যে নাও পেতে পারো। তো এই জায়গাটা খাতায় লিখে রাখবে যে জীব বৈচিত্র্য কিভাবে প্রকাশ পায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। কয়েকটি উদাহরণ, কয়েকটি কয়েকটি উদাহরণ উদাহরণ ব্যাস, এই বিষয়টা শেষ হলো। এবার আমরা যে বিষয়টা চলে আসবো সেটা হচ্ছে জীববৈচিত্র্যের কতগুলি পর্যায় আছে বা কতগুলি স্তর আছে সেগুলো একটু দেখে নিই। চলো চলো তাহলে জীববৈচিত্র্যের পর্যায় বা স্তরগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখে নাও, এখানে আমরা চলে এসেছি যে জীববৈচিত্র্যের পর্যায় বা কতগুলি স্তর আছে। তাহলে এখান থেকে জীববৈচিত্র্যের স্তর যদি আমরা দেখি যে 3 ধরনের স্তর দেখতে পাবো। তাহলে কি কি চলো একটু দেখে নিই। জীববৈচিত্র্যের স্তরগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা যেটাকে বলা হচ্ছে জেনেটিক জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য বা যেটাকে বলা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। আর 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা যেটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে 3টে দেখো বৈচিত্র্য আমি বলেছি। প্রথমত বলেছি জিনগত বৈচিত্র্য, 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এবার মোটামুটি আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিই। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে গিয়ে আমরা দেখো তাহলে বৈচিত্র্য শব্দের অর্থটা আমরা মোটামুটি বুঝে গেছি বা পার্থক্য। এবার হচ্ছে যে জিনগত বৈচিত্র্য কাকে বলবো। তাহলে দেখো কোনো একটা নির্দিষ্ট প্রজাতি জীবের মধ্যে জিনগত পার্থক্য থাকে। কারণ যদি আমি আগেই যে উদাহরণটা বলছিলাম মানুষ, তাহলে মানুষ একটা নির্দিষ্ট প্রজাতি, কিন্তু সব মানুষের একই রকম হয় না। মানে হুবহু কপি যেটা বলা হয় সেই কপি কিন্তু হয় না, মানে আইডেন্টিক্যাল টুইন সেটা কিন্তু হয় না। তাহলে কি হয়, কিছু না কিছু পার্থক্য থাকবে। তোমার সঙ্গে আমার পার্থক্য, তোমার সাথে তোমার বন্ধুর পার্থক্য, তাহলে সবাই তো আমরা মানুষ। তাহলে আমরা সবাই কি একই প্রজাতি? তাহলে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য, তাহলে সেটাই হচ্ছে কি জিনগত পার্থক্য। কারণ তোমার দেহে যে জিনগত বস্তু আছে আমার দেহে সেটা নাও থাকতে পারে বা তার তারতম্য থাকতে পারে, সেই একই ধরনের নাও থাকতে পারে। তাহলে এখানেই তো পার্থক্য তৈরি হলো। তাহলে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে জিনগত পার্থক্য বা পার্থক্য সেটাই বলা হচ্ছে। তাহলে এখানে লিখে দিই একই প্রজাতির একই প্রজাতির একই প্রজাতির বিভিন্ন বিভিন্ন সদস্যদের মধ্যে পার্থক্য, সেটা কি বলা হচ্ছে কি জিনগত পার্থক্য। তাহলে অবশ্যই জিনগত পার্থক্য, যেমন উদাহরণ বলেছি মানুষ, এছাড়াও তুমি বলতে পারো যে লঙ্কা জিনগত পার্থক্য। তারপরে 2 নম্বর আছে দেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বুঝি, একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতি। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি বিভিন্ন প্রজাতির জীব থাকে সেটা কি বলা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে এখানে লিখি না, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতি, তাহলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতি যদি থাকে বা একটা বনের মধ্যেই যদি হয়, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন প্রজাতি, যদি আমরা জলের মধ্যে দেখি, জলের মধ্যে মাছ থাকে, তাহলে মাছ কি একই রকম থাকে? রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ, তাহলে বিভিন্ন প্রজাতি।
তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির যে উপস্থিতি বা প্রজাতিগত তারতম্য বা প্রজাতিগত পার্থক্য একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, এটা কি বলা হচ্ছে? প্রজাতিগত বৈচিত্র্য। 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র থাকে। তাহলে একটা বিস্তীর্ণ বাস্তুতন্ত্র মানে কি? বিভিন্ন একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে গঠিত। তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন জীবের যে তারতম্য বা বিভিন্ন বাস্তুতন্ত্রের যে পার্থক্য, সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদ। তাহলে এখান থেকে এক কথায় বলতে পারি, বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের প্রকারভেদ, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। তাহলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের উপস্থিতি বা বাস্তুতন্ত্রের বৈচিত্র্যটা কি বলা হচ্ছে? কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এখন দেখো হয়তো কারো কাছে বুঝতে অসুবিধা হতে পারে। তো এর আবার 3টে সাব টাইপ আছে। তো এর 3টে সাব টাইপ কি সেটা একটু দেখে নেওয়া যাক। না, এর 3টে সাব টাইপ হচ্ছে 3 এ আলফা বৈচিত্র্য, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর হচ্ছে বিটা বৈচিত্র্য। আর সি হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের আবার 3টে ভাগ বললাম, আলফা, বিটা এবং গামা। তো আলফা কি, বিটা কি, গামা কি? তাহলে দেখো, এবার চলে এসো পাশে একটা ছবি দেখো। ধরো তুমি এইটুকু একটা জায়গা তোমার সিলেক্ট করেছো বাগানের মধ্যে। তাহলে একটা ছোট্ট জায়গা সিলেক্ট করলে, এই ছোট্ট জায়গার মধ্যে কি পাবে? না, তুমি ঘিরে নেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী প্রজাতি দেখতে পাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী প্রজাতি তুমি দেখতে পাচ্ছ। আমি এগুলোকে এরকম কালার দিয়ে দিয়ে দেখাচ্ছি। তাহলে মনে করো এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী তুমি দেখতে পাচ্ছ। এবার এই উদ্ভিদ বা প্রাণীগুলো ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তারতম্য দেখাবে, কারণ সবাই একই রকম হবে না। দেখো আমি 3টে কালার দিয়ে 3 রকম দেখিয়েছি। এবার তাহলে একটি নির্দিষ্ট বা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রকার জীবের মধ্যে যে তারতম্য, সেটাকে বলা হচ্ছে কি? আলফা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্য কি বলা হলো? কোনো একটি ক্ষুদ্র পরিসর অঞ্চলে জীবেদের মধ্যে যে তারতম্য, সেটা কি হচ্ছে? আলফা বৈচিত্র্য। সেটা হতে পারে তোমার জ্যামিতি বক্সের মধ্যে একটা জায়গা হতে পারে, বা তোমার বইয়ের একটা পৃষ্ঠার মতো জায়গা হতে পারে। তাহলে ক্ষুদ্র পরিসর অঞ্চলে জীবেদের মধ্যে যে তারতম্য বা যতগুলো, এখানে ধরো 3 ধরনের বা 3টে প্রজাতি আছে, 3 ধরনের প্রজাতি আছে। দেখো, একটা লাল, একটা কালো এবং একটা সবুজ কালার দিয়ে আমি দেখি। তাহলে 3টে প্রজাতি আছে। তাহলে এই সেটাই হতে পারে আলফা বৈচিত্র্য। এবার তাহলে তুমি যদি এর পাশের জায়গাগুলো দেখো, তাহলে এর পাশে কি থাকবে? এর পাশে ধরো আরো একটা আলফা। তাহলে এটাকে আমি কি বলছি? আলফা। তাহলে এটা একটা আলফা, এটা একটা আলফা, এটা একটা আলফা, তাই তো? তাহলে এখন ছোট ছোট জায়গা হলে সেটা হচ্ছে কি? আলফা। এবার যদি পাশাপাশি দুটো আলফার মধ্যে দেখা হয়, পাশাপাশি দুটো আলফা, সেটা এটা হতে পারে, এই দুটো হতে পারে, বা এই দুটো হতে পারে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটো আলফা বৈচিত্র্যের মধ্যে যদি সাদৃশ্য বা বৈচিত্র্য দেখা হয়, বা দুটো আলফার মধ্যে যদি সাদৃশ্য দেখা হয়, তখন সেটা হয়ে যাবে কি? বিটা। তাহলে দুটো আলফার মধ্যে হলে সেটা হয়ে যাবে বিটা। তাহলে এগুলো হয়ে গেল বিটা। আর গামা কি? না, গামা হচ্ছে, তাহলে একটা বাস্তুতন্ত্রে এরকম অনেক আলফা, অনেক বিটা এরকম থাকছে, আলফা বিটা, আলফা বিটা, আলফা বিটা। তাহলে কি হচ্ছে? একটা বিস্তীর্ণ অঞ্চল হয়ে যাচ্ছে না? তাহলে যখনই আমি দেখছি পুরো বিষয়টাকে, তাহলে অনেক আলফা বিটা নিয়ে, তাহলে আলফা 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 আলফা, তাহলে এই পুরো বিষয়টা কি হচ্ছে? একটা বিস্তীর্ণ অঞ্চল। তখন সেটাকে বলা হচ্ছে গামা। তাহলে কি বললাম? না, আলফা বৈচিত্র্য বলা হলো কোনো একটি ক্ষুদ্র পরিসর অঞ্চলে বা ছোট্ট একটা অঞ্চলে জীবেদের মধ্যে তারতম্যকে বলা হচ্ছে আলফা। তাহলে একটা অঞ্চলের মধ্যে বা একটা মাঠের মধ্যে তাহলে অনেক আলফা থাকতে পারে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি আলফার মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলা হচ্ছে বিটা। আর পুরো মাঠটা যদি একটা সমগ্র জায়গা হয়, তাহলে সেই মাঠটার মধ্যে অসংখ্য আলফা এবং অসংখ্য বিটা আছে, তাদের একত্রিত ভাবে, তাহলে একটা বৃহৎ পরিসর অঞ্চলে যখন জীববৈচিত্র্য দেখা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গামা। তাহলে আলফা, বিটা, গামা, তাহলে বাস্তুতন্ত্র। ওকে, তাহলে এখান থেকে যদি একদম ধরি, আলফা হচ্ছে ক্ষুদ্র পরিসর অঞ্চল, আর গামা হচ্ছে বৃহৎ অঞ্চল, আর বিটা কি? আলফা থেকে
একটু বিস্তৃত অঞ্চল, কিন্তু গামার তুলনায় অনেক ছোট। তাহলে এই হচ্ছে তিনটে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আলফা, বিটা এবং গামা। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আজকে আমি মোটামুটি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা যদি আমরা একটু সামারাইজ করে নিই, তাহলে প্রথম থেকে আমরা কি দেখেছিলাম, জীববৈচিত্র্য সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। জীববৈচিত্র্যের জনক এবং জীববৈচিত্র্য ব্যাখ্যা কে করেছিলেন এবং জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার কে করেছিলেন, তো সেই তিনটা একটু সামারাইজ আমরা দেখে নিয়েছিলাম। তারপর আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে জীববৈচিত্র্যর সংজ্ঞা বলেছি, তার সঙ্গে জীববৈচিত্র্য সম্পর্কে কিছু তথ্য আমরা দিয়েছি, যেটা পৃথিবীগত একটা তথ্য, প্রজাতিগত পৃথিবীর কতগুলো প্রজাতি আছে সেগুলোর একটা তথ্য দিয়েছি এবং তার গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখিয়েছি। তার সঙ্গে আমরা কি দেখিয়েছি না, আমরা আর দেখেছি হচ্ছে জীববৈচিত্র্য কীভাবে সৃষ্টি হয় বা বিভিন্নতা কীভাবে লক্ষ্য করা যায়, এটা দেখলাম। এবং লাস্টে দেখলাম যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের কতগুলো স্তর বা প্রকারভেদ আছে বা তার লেভেল কতগুলো আছে সেগুলো আমরা দেখেছি এবং তার মধ্যে বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা দেখেছি। তো এই ছিল আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন ক্লাস, এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমার জীববৈচিত্র্যের সম্পর্কে। তাহলে জীববৈচিত্র্য সম্পর্কে আমরা একটা ইন্ট্রোডাকশন করেছি, কারণ এই বিষয়টা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো যদি সমস্যা থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ তোমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে। আর যদি অন্য কোনো ভিডিও বা ক্লাস 10-এর বা 12-এর অন্য কোনো ভিডিও তোমরা চাও বা অন্য কোনো ক্লাস তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, তোমার ওখানের মধ্যেই দেওয়া রয়েছে, তোমরা টপিক দেখে নেবে যে কোনটা তোমাদের জন্য সুইটেবল। তো দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।